গত লেকচার পর্যন্ত আমরা দেখছিলাম যে বিভিন্ন টাইপের ইন্টেলিজেন্ট এজেন্ট কিভাবে কাজ করে। একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ দেখছিলাম আমরা মেইনলি এজেন্টের, যে এজেন্ট এনভায়রনমেন্ট থেকে বিভিন্ন জিনিসকে পারসেপ্ট করে সেন্সরের থ্রু, অ্যান্ড এই পারসেপ্ট করা সেন্সগুলোর উপর বেস করে সে বিভিন্ন ধরনের অ্যাকশন পারফর্ম করে। কিন্তু আমাদের এখানে একটা কোয়েশ্চেন মার্ক ছিল, এই নোটেশনটার মধ্যে কি হবে এটা কিন্তু আমরা এখনো দেখি নাই। তো এই নোটেশনটার মধ্যে মেইনলি যেটা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের অবস্থা বা এনভায়রনমেন্ট থেকে যা সেন্স করতেছে তার উপর বেস করে একটা রুল এই কোয়েশ্চেন মার্কের মধ্যে থাকে। ফর এক্সাম্পল, যদি একটা ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে আমরা ভাবি, একটা অটোমেটেড ভ্যাকুয়াম ক্লিনার যে নিজে থেকে আমাদের রুম ফ্লোর ক্লিন করে দিবে, তো তার ক্ষেত্রে এই প্রোগ্রামের মধ্যে কি হতে পারে রুল? একে তো ডার্টি হতে পারে, না হলে ক্লিন হতে পারে। যদি আমরা পুরো ফ্লোরটাকে অনেকগুলো ব্লকে ভাগ করি তাহলে প্রত্যেকটা ব্লকের জন্যই কিন্তু আমাদের এই রুলটা থাকবে, আইদার ক্লিন হবে ওই ব্লকটা, না হলে ডার্টি হবে। তো এই যে ক্লিন হলে কিছু করো না আর ডার্টি হলে কিছু করো, এই ব্যাপারটাই এই কোয়েশ্চেন মার্কের জায়গাটাই থাকে, মানে এই রুলটাই আমরা এইখানটায় ফিট করি। তো আজকে আমাদের ক্লাসের মেইন পারপাসটা হচ্ছে এই কোয়েশ্চেন মার্কের মধ্যে আমরা রুলগুলো কি কিভাবে ফিট করতে পারি সেটা জানা। একটু রিমাইন্ড করি আগের ক্লাসে কি কি ছিল লেকচারের মধ্যে। আমরা আগের ক্লাসে ইন্টেলিজেন্ট এজেন্টের ডেফিনেশন জানলাম, বিভিন্ন ধরনের কম্পোনেন্ট, যে সেন্সর, অ্যাকচুয়েটর, তারপর এনভায়রনমেন্ট থেকে সে যে নিয়ে আসতেছে কি কি দিয়ে নিয়ে আসতেছে, বা তার হিস্টোরি, মেমোরি নিয়ে জানলাম। এরপর আমরা ভ্যাকুয়াম ক্লিনার কিভাবে কাজ করে, অটোমেটেড ভ্যাকুয়াম ক্লিনার কিভাবে কাজ করে, ওইটার অ্যাকচুয়েটর কি, ওটা সেন্সর কি বা কি সেন্স করে সে, সেটা নিয়ে জানলাম। এখানে যে পারসেপশনটাই হচ্ছে যে এনভায়রনমেন্ট থেকে কি সেন্স করতেছে সেটা। এখানে একটা শর্ট প্রোগ্রাম দেওয়া আছে। আপনাদের যদি কোয়েশ্চেনে কখনো আসে ভ্যাকুয়াম ক্লিনার কিভাবে একটা ইন্টেলিজেন্ট এজেন্ট, তাহলে মুখস্থ করে এই প্রোগ্রাম লেখার কোনো দরকার নেই, আপনারা নর্মাল নিজের ভাষায় লিখে নিলেই হবে। এরকম একটা ডায়াগ্রাম আঁকতে পারেন যে সে ক্লিন পেলে সে রাইটে যাবে, অথবা যদি ডার্টি পায় তাহলে লেফটে যাবে, সরি সাক করবে, বা দুইটা, এখানে মেইনলি তো দুইটা ব্লক ছিল আমাদের, এ ব্লকের মধ্যে সে থাকলে লেফটে যাবে, বি ব্লকের মধ্যে সে থাকলে রাইটে যাবে। তো এইভাবে নিজের মতো করে আপনারা বর্ণনা দিয়ে ভ্যাকুয়াম ক্লিনারের এক্সাম্পলটা দিতে পারেন যদি কোয়েশ্চেন এরকম আসে। এরপর আমরা পারফরমেন্স মেজার নিয়ে দেখছিলাম। পারফরমেন্স মেজার বলতে কি বুঝেছিলাম, যে আমরা সাপোজ একটা ভ্যাকুয়াম ক্লিনারের পারপাস কি, সে রুমটাকে ক্লিন করবে, একদম পুরো রুমটাকে ক্লিন করবে। কিন্তু সে যদি এমন ভাবে তার মধ্যে প্রোগ্রাম করা থাকে যে তুমি যত বেশি ক্লিন করবা তত তোমার পয়েন্ট বাড়বে, বা যত বেশি তুমি ক্লিন করবা তত তুমি ভালো এজেন্ট, তাহলে সে তো এমনও করতে পারে যে ময়লাটাকে নিয়ে আবার ময়লাটাকে ফ্লোরে ফেলে দিল, দিয়ে আবার ক্লিন করলো। তো এইভাবে তো পারফরমেন্স মেজার করলে হবে না, আমাদের আমাদের একদম পারফেক্ট ওয়েতে, অপটিমাইজ ওয়েতে পারফরমেন্স মেজার করতে হবে। তো সাপোজ আমরা যদি ওই এজেন্টটাকে বলে দিই তুমি ক্লিন করবা, কিন্তু যত কম টাইমে তুমি ক্লিন করতে পারবা তত তুমি বেটার এজেন্ট, তাহলে সে কি করবে, একদম অপটিমাইজ ওয়েতে কম টাইমে কম ব্যাটারি খরচ করে সে আমাদের প্লেসটাকে ক্লিন করে দেবে। তো আমাদের যখনই এজেন্টকে কোনো পারফরমেন্স মেজার বা ইরর ক্যালকুলেশন দেওয়া হয়, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা এজেন্টটাকে কিভাবে হ্যান্ডেল করতে চাচ্ছি, বা তার মধ্যে কোন ব্যাপারটাকে অ্যাকচুয়ালি আমরা অপটিমাইজ করতে চাচ্ছি। সাপোজ যদি একটা মেডিকেল স্টাফের মতো একটা যদি রোবট হয়, যে একটা পেশেন্টের কাছ থেকে ডেটা নিবে, তার কি অসুখ সেটা শুনবে, অ্যান্ড তাকে একটা ডায়াগনোসিস দিবে। তো মেডিকেল এজেন্টটা যদি এরকম কাজ করে যে ইচ্ছা করে বেশি ডায়াগনোসিস বা ভুল ডায়াগনোসিস দিচ্ছে, যাতে যত বেশি সে ডায়াগনোসিস করবে, যত বেশি পেশেন্টকে সে অ্যাকচুয়ালি অসুস্থ দেখাতে পারবে, তত তার পয়েন্টস বাড়বে, তাহলে তো হবে না। তাকে তো কারেক্ট যে ডেটাটা পেশেন্ট দিচ্ছে সেটার উপর বেস করে কারেক্ট ডায়াগনোসিস করতে হবে। তো এইভাবে আমাদের পারফরমেন্স গুলো মেজার হয় প্রত্যেকটা এজেন্টের জন্য, এক এক এজেন্টের জন্য এক এক ধরনের পারফরমেন্স মেজার থাকতে পারে। এরপর আমরা রেশনালিটি নিয়ে জানছিলাম, রেশনাল এজেন্ট কি সেটা জানছিলাম। রেশনালিটির মধ্যে আমাদের এই যে চারটা প্রপার্টি ছিল, পারফরমেন্স মেজার ছিল, আগের নলেজ ছিল, অ্যাকশন পারফর্ম করবে বা সেন্স করবে, সেন্সের উপর বেস করে সে অ্যাকশন পারফর্ম করবে, এগুলোই মেইনলি রেশনালিটির প্রপার্টি ছিল। তো একটা নর্মাল এজেন্ট কখন রেশনাল এজেন্ট হবে, যখন তার মধ্যে এই যে পারফরমেন্স ম্যাক্সিমাইজ করার ব্যাপারটা চলে আসবে। একটা নর্মাল এজেন্ট ভ্যাকুয়াম ক্লিনারে যেটা বললাম, সে একটা অটোমেটেড এজেন্ট হতেই পারে, তাকে এই যে ময়লা সে ফেলে আবার নিচ্ছে, তার ইচ্ছা মতো চলতেছে, কিন্তু সে তখনই একটা রেশনাল এজেন্ট হয়ে যাবে যখন তার মধ্যে আমরা পারফরমেন্স মেজারটাকে ম্যাক্সিমাইজ করতে বলে দিব। কারণ সে রেশনালি কাজ করা মানে কি, একটা মানুষকে যদি রেশনালি কাজ করার কথা বলা হয় তাহলে সে কি করবে, রাইট থিংটা করবে না, সঠিক যেটা সেটা করবে, সত্যি কথা বলবে, সৎ পথে চলবে, একদম যে সিচুয়েশনে কারেক্টলি যে কাজটা করা উচিত সেটা করবে। সেম ভাবে আমাদের এই এজেন্টের জন্য এটা হবে, সে রেশনালি কাজটা করবে, একদম কারেক্ট যে ওয়েতে একটা হিউম্যানও পারফর্ম করতো সেইভাবে সে কাজ করার ট্রাই করবে। তাহলে এখানে আমাদের রেশনাল এজেন্ট আর নর্মাল একটা এজেন্টের মধ্যে কিন্তু ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেল। নর্মাল এজেন্ট গুলো আমাদের এনভায়রনমেন্টে অটোমেটেড ওয়েতেই কাজ করতে পারে। একটা এজেন্টের মধ্যে নর্মালি এআই ঢুকে দেওয়া কিন্তু খুব ইজি, সে নিজের মতো যেখানে ময়লা পাচ্ছে বা নিজের মতো কাজ করতে থাকবে সে এনভায়রনমেন্টে। কিন্তু রেশনাল এজেন্ট রেশনালি কাজ করবে, মানে সে অ্যাকচুয়াল সঠিক কাজটা করবে, সঠিকভাবে পারফর্ম করবে, যাতে তার পারফরমেন্স মেজারটা হাইয়েস্ট হয়, ম্যাক্সিমাইজ হয়। এবার আমাদের কিছু এক্সাম্পল ছিল রেশনাল এজেন্টের। পার্সেপ সিকোয়েন্স ছিল। পার্সেপ সিকোয়েন্স বলতে কি বোঝায়? পার্সেপ সিকোয়েন্স বলতে বোঝায় এতক্ষণ পর্যন্ত একটা এজেন্ট যত কাজ, যত অ্যাকশন করে আসছে বা এনভায়রনমেন্টে যতগুলো সিচুয়েশন ফেস করে আসছে সেইগুলোর একটা হিস্টোরি বোঝায় পার্সেপ সিকোয়েন্স। ফর এক্সাম্পল, এখানে দেখেন ভ্যাকুয়াম ক্লিনারের জন্য যেটা দেওয়া এক্সাম্পলটা, সেটা মিনিং বোঝায় যে ভ্যাকুয়াম ক্লিনার শুরু থেকে এখন পর্যন্ত কোন কোন লোকেশনে সে ময়লা পেয়ে দেখে আসছে। এটাই হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনারের ক্ষেত্রে এক্সাম্পল, পার্সেপ সিকোয়েন্সের এক্সাম্পল ভ্যাকুয়াম ক্লিনারের ক্ষেত্রে।
এবার হচ্ছে লার্নিং। লার্নিং আপনাদের ক্ষেত্রে সাপোজ অনেকেরই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কি এটা নিয়ে কোনো আইডিয়াই নাই। স্বাভাবিক না, নাই থাকতে পারে যে কোনো কারো আইডিয়া। কিন্তু এই ক্লাসে এসে বসে বসে তো ধীরে ধীরে আপনারা বুঝতেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি জিনিস। আপনারা লার্ন করতেছেন। এইটা আমাদের এই ইন্টেলিজেন্ট এজেন্টের মধ্যেও থাকবে যে সে লার্ন করবে। কোনো একটা সিচুয়েশনে যদি সে আগে কখনো ফেস করে না থাকে, সে নতুন ভাবে এই সিচুয়েশনটাকে ফেস করতেছে, ফেস করে সেই সিচুয়েশনটা থেকে শিখতেছে। এইটাই হচ্ছে লার্নিং। এখানে দেখেন কি লেখা আছে, ডাজ এ রেশনাল এজেন্ট ডিপেন্ড অন অনলি দ্য কারেন্ট পারসেপ্ট। মানে হচ্ছে কারেন্টলি সে যেটাকে ফেস করলো সেটার উপরেই খালি সে ডিপেন্ড করে না, সে কিন্তু ডিপেন্ড করে না। পুরো আগের যতগুলো সে সিকোয়েন্স দেখে আসছে, আগে যত কিছু সে ফেস করে আসছে সেগুলোর উপরেও ডিপেন্ড করে। মানে হচ্ছে সাপোজ একটা অটোমেটেড কার, সে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে সবসময় ট্রাভেল করে। তো সে জানলো যে যে কোনো একটা রুট, তো একে দেখে সাপোজ এ লোকেশন থেকে বি লোকেশনে যাওয়ার তার অনেকগুলো রুট আছে। একটা রুট, 2 নম্বর রুট, 3 নম্বর রুট। তো একদিন এই এজেন্টটা শুরুর দিকে এই রুট বরাবর সে যাচ্ছিল, যেতে যেতে সে দেখলো এই জায়গাটায় একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে পড়লে সে অ্যাক্সিডেন্ট করছে। সে এটাকে কিন্তু তার হিস্টোরিতে সেভ করে রাখলো যে এই রুটটাকে ফলো করলে সে একটা অ্যাক্সিডেন্ট ফেস করতে পারে। পরের দিন সে কি করলো, আরেকটা রুট দিয়ে গেল। কারণ সে জেনে গেছে যে এই রুটটা দিয়ে গেলে আমি অ্যাক্সিডেন্ট ফেস করবো, তাহলে তো আমাকে অন্য একটা রুটে যেতে হবে। তখন সে এই রুট দিয়ে চলা শুরু করলো। এই রুটে চললে কি দেখলো, যার অনেক টাইম লাগতেছে আর অনেক জ্যাম হয়ে যায় রাস্তায়। শেষে সে কি করলো, 3 নম্বর রুট, পরের বার যখন সে আবার সেম কাজটা করতে যাবে তখন সে 3 নম্বর রুটটা দিয়ে গেল। 3 নম্বর রুটটা দিয়ে গিয়ে সে দেখলো যে অন্য সবগুলো রুটে যাওয়ার চেয়ে সে এই রুটটা দিয়ে সবচেয়ে ইজি ওয়েতে সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে এ লোকেশন থেকে বি লোকেশনে। তো সে এরপরে যতবার এই ট্রিপটা নিবে ততবার সে এই ম্যাক্সিমাইজড পারফরমেন্স রুটটা দিয়ে সে যাওয়ার ট্রাই করবে। এই যে সে শিখলো যে এই রুটেও সমস্যা হয়, এই রুটেও সমস্যা হয়, এইগুলোই আমাদের লার্নিং। সে লার্ন করতেছে, জানতেছে যে কোন লোকেশন দিয়ে গেলে কোন প্রবলেম সে ফেস করতে পারে। নেক্সট হচ্ছে সফটওয়্যার এজেন্ট। আপনারা চ্যাটজিপিটি ডেফিনেটলি ইউজ করেন। আমরা তো অ্যাসাইনমেন্ট করার টাইমে প্রায় ইউজ করতাম। অথবা সাপোজ কোনো কিছু কিছু ক্ষেত্রে চ্যাটবট থাকে অনেক, যার সাথে আমরা ওয়েবসাইটে গেলে সে আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করে যে তুমি কি জানতে চাচ্ছ। অথবা মেসেঞ্জারও কিন্তু এখন চ্যাটবট চলে আসছে, যার সাথে আমরা সাপোজ যারা ডিপ্রেশনের রোগী তাদের সাথে চ্যাটবটরা কথা বলে বলে তাদেরকে ডিপ্রেশন থেকে বের করার একটা ট্রাই করতেছে। এরকম বিভিন্ন ধরনের অর্গানাইজেশন এগুলো অ্যারেঞ্জ করতেছে। তো এই যে আমাদের ফোনের ভিতরেই আমাদের সাথে কথা বলতেছে চ্যাট, আমাদের কথা শুনে সে অ্যানালাইজ করে দেখতেছে যে আমরা আদৌ ডিপ্রেশনের রোগী কিনা। এই এজেন্ট গুলো, এই যে সফটওয়্যার গুলো, এরা হচ্ছে সফটওয়্যার এজেন্ট বা সফটবট। মানে সফটওয়্যার দিয়ে তারা আমাদের সাথে কমিউনিকেট করে, তারা আমাদের থেকে সেন্স করে। এখানে দেখেন কিছু এক্সাম্পল আছে। ফ্লাইট সিমুলেটর, অনেকে হয়তো ভিআর ইউজ করছেন। ভিআর পড়লে একদম রিয়েল সিচুয়েশনে থাকলে যে ফিলটা হয় একদম ওইরকম ফিল হবে, যে মনে হবে যেন আমি ওইখানেই আছি। তো ফ্লাইটের যারা কো পাইলট বা পাইলট হয় তাদেরকে ফ্লাইটের কিছু সিমুলেটর দিয়ে আগে এক্সাম দেওয়ানো হয় যে তুমি এরকম এরকম সিচুয়েশনে পড়তে পারো। সাপোজ কোনো কারণে কোনো একটা প্লেনের উইং নষ্ট হয়ে গেছে, তো এই সিচুয়েশনে সে কিভাবে প্লেনটাকে হ্যান্ডেল করে নিচে নামাবে, এরকম অনেক ধরনের সিমুলেশন এখন পসিবল। তো এই যে সিমুলেশন গুলো করা যাচ্ছে এইগুলোই আমাদের সফটবট করে বা সফটওয়্যার এজেন্ট করে। এদের সবগুলো পার্টস হয় সফটওয়্যার। মানে ভ্যাকিউম ক্লিনারটা একটা এজেন্ট, আমাদের ইন্টেলিজেন্ট এজেন্ট, কিন্তু তার কিন্তু পার্টস গুলো কি হার্ডওয়্যার আছে তার মধ্যে। কিন্তু আমাদের এই সফট গুলোর মধ্যে সবকিছু হলো সফটওয়্যার। মানে চ্যাটজিপিটি ধরে না, চ্যাটজিপিটি তো কোনো হার্ডওয়্যার না, আপনার পিসি দিয়ে জাস্ট তার সাথে কমিউনিকেট করতে পারতেছেন, কিন্তু সে নিজে কিন্তু একটা ফুল একটা কোড করা একটা সফটওয়্যার। এইটাই হচ্ছে আমাদের সফটওয়্যার। এবার ছিল হচ্ছে টাস্ক এনভায়রনমেন্ট নিয়ে কিছু কথা। PEAS, এই 4টা ওয়ার্ড নিয়েই হচ্ছে আমাদের টাস্ক এনভায়রনমেন্ট গঠিত। পারফরম্যান্স, এনভায়রনমেন্ট, অ্যাকচুয়েটর, সেন্সর। আগের ক্লাসে বলছি এগুলো কি কি জিনিস। পারফরম্যান্স হচ্ছে পারফরম্যান্স মেজার করতেছে, এনভায়রনমেন্ট থেকে আমরা পারসেপ্ট করে বিভিন্ন জিনিস সেন্স করতেছে, আর অ্যাকচুয়েটর দিয়ে আমরা বিভিন্ন জিনিস পারফর্ম করতেছি। তো এই ক্ষেত্রে কোয়েশ্চেন যেটা আসতে পারে, লাস্টে দেখেন লেখা আছে ইউজ অটোমেটেড ট্যাক্সি ড্রাইভার অ্যাজ এন এক্সাম্পল। মানে হচ্ছে বিভিন্ন আপনাকে অটোমেটেড একটা আম, উদাহরণ দেওয়া হলো বা উদ্দীপক দেওয়া হলো, আপনাকে বলতে হবে যে সে কিভাবে এই PEAS টাকে স্যাটিসফাই করতেছে। ফর এক্সাম্পল, যদি একটা অটোমেটেড কারের ক্ষেত্রে আমরা চিন্তা করি, তার পারফরমেন্স মেজার কি কি হতে পারে? তার মিনিমাম ফুয়েল কনজাম্পশন থাকবে, মিনিমাম কস্ট থাকবে ট্রিপের, বা ট্রাফিক রুলস যেন সে ভায়োলেট না করে, সেফটি বা রাস্তায় যদি কোনো পেডেস্ট্রিয়ান থাকে তাকে অ্যাভয়েড করে চলা, তার উপর দিয়ে আবার চলে না যাওয়া, অ্যাক্সিডেন্টকে অ্যাভয়েড করা, এগুলো থাকবে না বিভিন্ন টাইপের জিনিস। এটা হচ্ছে আমাদের পারফরমেন্স মেজার। এবার হচ্ছে থাকবে এনভায়রনমেন্ট। ইটা হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট দিয়ে কি আমাদের ট্যাক্সিটা তো রোডে থাকতেছে, রোডের এনভায়রনমেন্ট, আশেপাশে যে বিভিন্ন গাড়ি আছে, মানুষ আছে, বা এখানে দেখেন ট্রাফিক লাইট আছে, এগুলো হচ্ছে তার এনভায়রনমেন্ট। এগুলো থেকে সে সেন্স করে। সেন্স কি দিয়ে করে? সেন্স সে সাপোজ ক্যামেরা দিয়ে করতেছে, বা বিভিন্ন টাইপের সেন্সর থাকে যেটা দিয়ে সে বুঝতেছে আশেপাশে গাড়ি কোন দিকে, কোন গাড়ি আছে, বা সামনে কোনো অবজেক্ট আছে কিনা সেটা বুঝলো। জিপিএস দিয়ে সে নিজের লোকেশনটাকে বুঝতেছে। এগুলো হচ্ছে সেন্সর। আর অ্যাকচুয়েটর কি? অ্যাকচুয়েটর হচ্ছে হুইল বা মোটর। এই যে স্টিয়ারিং হুইল আছে, তারপর অ্যাক্সিলারেটর আছে, এগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়েটর, মানে যেটা দিয়ে আমরা কোনো ধরনের অ্যাকশন পারফর্ম করতে পারবো। এখানে দেখেন কাইন্ড অফ একদম এরকম ভাবেই যদি আপনাদেরকে বলা থাকে যে একটা অটোমেটেড কার কিভাবে PES কে স্যাটিসফাই করে, সেক্ষেত্রে আপনাদেরকে এইভাবে অ্যান্সার দিয়ে দিতে হবে যে ট্যাক্সি ড্রাইভারের পারফরমেন্স মেজার কি ফার্স্ট হবে, সেফটি মেজার হবে, এনভায়রনমেন্ট কি থাকে, রোডের মধ্যে সে কাজ করতেছে, রোডটা তার এনভায়রনমেন্ট, অ্যাকচুয়েটর কি, স্টিয়ারিং হুইল বা অ্যাক্সিলারেটর, ব্রেক, এগুলো হচ্ছে তার অ্যাকচুয়েটর, সেন্সর হচ্ছে তার ক্যামেরা, তারপর জিপিএস, এগুলো হচ্ছে তার সেন্সর। এগুলো নিয়ে আপনি একটা বিস্তারিত লিখে দিবেন। নেক্সট হচ্ছে আমাদের বিভিন্ন প্রপার্টি ছিল টাস্ক এনভায়রনমেন্ট।
তো এই ক্ষেত্রে আপনার কোয়েশ্চেন এরকম আসবে, এখানে দেখেন ডাইরেক্ট কোয়েশ্চেনই অ্যাকচুয়ালি দেওয়া, ফুললি অবজারভেবল ভার্সেস পার্শিয়াল অবজারভেবল, অথবা ডিটারমিনিস্টিক ভার্সেস স্টকিস্টিক। ইউজুয়ালি এরকম ভাবেই ডাইরেক্ট কোয়েশ্চেন আসবে যে ডিফারেন্সিয়েট করো এটা আর এটার মধ্যে, কারণ এই দুইজনই হচ্ছে রিলেটেড, এইভাবেই স্লাইডে দেওয়া আছে। তো ফুললি অবজারভেবল পার্শিয়ালি অবজারভেবল, আগেও বলছি আরেকবার বলতেছি, ফুললি অবজারভেবল মানে হচ্ছে আমরা পুরো এনভায়রনমেন্টটা নিয়ে জানা থাকবে। ফর এক্সাম্পল টিকট্যাক্টোর বোর্ড যেটা থাকবে, আমরা যে ল্যাবেও দেখাইছিলাম যে ক্রস করে গোল্লা দেয় এরকম, এই যে একটা বোর্ড, তো এজেন্ট জানবে যে তার বোর্ডে কোনো কিছু নাই, বোর্ডটা খালি, অথবা কোথাও যদি ক্রস থাকে সে জানবে যে হিউম্যান এই কোন জায়গাটা ক্রস দিচ্ছে, তো তার কিন্তু পুরো এনভায়রনমেন্টটা নিয়ে নলেজ আছে। এটা হচ্ছে ফুললি অবজারভেবল। আর পার্শিয়ালি অবজারভেবল কোনটা? ট্যাক্সি ড্রাইভারের এই যে উদাহরণটা বলতেছিলাম তখন, এইটাই হচ্ছে পার্শিয়ালি অবজারভেবল। পার্শিয়ালি অবজারভেবলে সে সামনে সিচুয়েশনে কি হতে পারে এটা নিয়ে তার কোনো আইডিয়াই নাই। সামনে তো ট্রাফিক অনেক থাকতে পারে, বা কোনো একটা জায়গায় গর্ত থাকতে পারে, তার কোনো আইডিয়া নাই যে রোডের কোথায় কোন ধরনের সিচুয়েশন সে ফেস করতে পারে। এটা হচ্ছে আমাদের পার্শিয়ালি অবজারভেবল। এবার হচ্ছে ডিটারমিনিস্টিক ভার্সেস স্টকিস্টিক। ডিটারমিনিস্টিক বলতে বোঝায় সাপোজ চেস গেম খেলার টাইমে, হয়তো কারো কোনো প্রবলেম হচ্ছে, বুঝতে পারতেছেন? এরপরে আসতেছে আমাদের ডিটারমিনিস্টিক ভার্সেস স্টকিস্টিক। তো ডিটারমিনিস্টিক কি ছিল? ডিটারমিনিস্টিকটা ছিল হচ্ছে আমাদের কারেন্ট সিচুয়েশন অনুযায়ী আমরা পরে আমাদের কি অ্যাকশন হতে পারে সেটা আমরা ডিটারমাইন করতে পারবো। সাপোজ চেস গেম, চেস গেমটা খেলার টাইমে আমি, আচ্ছা চেস গেম বাদে টিকট্যাকটোটাই বলি, টিকট্যাকটো গেমটা খেলার টাইমে আমি এখানটায় ক্রস দিলাম, ইউজার যদি এখানটায় গোল্লা দেয় তাহলে আমি বুঝতে পারবো না আমার নেক্সট পজিশনটা কোনটা হওয়া উচিত। সাপোজ একটা টাইমে আপনি এখানটায় দিলেন, ইউজার এখানে দিল, নেক্সট হচ্ছে আপনার চাল, সরি এআই এর চাল। তো এআই বুঝছে না যে এই লোকেশনটায় যদি আমি দান না দিই তাহলে হিউম্যান জিতে যাবে। সে ডিটারমাইন করতে পারতেছে যে তার চালটা অ্যাকচুয়ালি কোন জায়গাটায় হওয়া উচিত, তখন সে কি করবে, এইখানটায় তার চালটা দিয়ে দিবে। এই যে ডিটারমাইন করতে পারা, তার বোর্ডের সিচুয়েশনটা দেখে সে বুঝতে পারতেছে কোন জায়গাটায় চালটা দেওয়া উচিত, এটাই হচ্ছে ডিটারমিনিস্টিক। এবার আছে স্টকেস্টিক। স্টকেস্টিকের তো বোঝা যাচ্ছে যে এজেন্ট বুঝবে না যে এখন সে যে সিচুয়েশনটা ফেস করতেছে সামনে সিচুয়েশনটা কি হতে পারে। তাহলে এখানে দেখেন উদাহরণ দেওয়া আছে ক্লিনার, মানে ভ্যাকুয়াম ক্লিনার আর ট্যাক্সি ড্রাইভার। কিভাবে ক্লিনার আর ট্যাক্সি ড্রাইভার স্টকেস্টিক হয়? ধরেন ক্লিনারের ক্ষেত্রে সে যদি, মানে ড্র করে দেখে, ভ্যাকুয়াম ক্লিনারটা সাপোজ এই লোকেশনটায় আছে, সেটাকে ক্লিন করলো, এখানে সে ডার্টি পাইছে, সেটাকে সেন্স করছে, সেন্স করে সেটাকে ক্লিনও করছে। কিন্তু ভ্যাকুয়াম ক্লিনার এই পজিশনটায় বসে বসে কি জানতে পারবে যে এই পজিশনটাতেও ময়লা আছে? এটা কিন্তু একটা সিম্পল ভ্যাকুয়াম ক্লিনারের বোঝার কোনো উপায় নাই যে সামনের এই ব্লকটায় সে গেলে সে ময়লা পাবে। তার মানে এইখানে সে ময়লাটা পেয়ে যে একটা পার্সেন্ট করে যে কম কারেন্ট স্টেট, কারেন্ট স্টেট হচ্ছে সে ময়লা পাইছে, সে ময়লার উপর কাজও করছে, কিন্তু এই কারেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে সে এটা কিন্তু বলতে পারতেছে না যে এই পজিশনটাতেও ময়লা থাকতে পারে বা এই পজিশনটাও ক্লিন থাকতে পারে। ইভেন যে এই পজিশন, এই যে এই ব্লকটা ডার্টি ঠিক পাশের ব্লকটা, সেটাতেও সে বুঝতে পারবে না যে এখানে আসলেও ময়লা আছে নাকি নাই। তার মানে সে কারেন্টলি যেটা পাচ্ছে, যেটা সেন্স করতেছে, সেটার উপরে বেস করে সে জানতেছে না যে পরের সিচুয়েশন, পরের সেকেন্ডে আমাদের ফ্লোরটার সিচুয়েশন কি হতে পারে বা পরের ব্লকের সিচুয়েশন কি হতে পারে। সেম ধরেন অটোমেটেড গাড়ির ক্ষেত্রে সে গ্রিন রোডে জ্যাম পায় নাই, ফাঁকা ভাবে সে গাড়ি চালায় চলে গেল, এখন কারওয়ান বাজারের মোড়টায় এসে সে জ্যাম পাইছে, কিন্তু সে কি গ্রিন রোড দিয়ে চলার সময় জানতো যে কারওয়ান বাজারে গিয়ে সে ট্রাফিক পাইতে পারে? ইন জেনারেলি সাপোজ কোনো জিপিএস নাই, তার কাছে কিছুই নাই, তো সে জানলো না, জানতে কিন্তু পারবে না যে সে ওই মোমেন্টে ওই কারওয়ান বাজারে পৌঁছালে ট্রাফিক পাবে। এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়, এই যে এনভায়রনমেন্টটা, এইটাই হচ্ছে আমাদের স্টকেস্টিক এনভায়রনমেন্ট। এখন এখানে আরেকটা ওয়ার্ড আছে দেখেন, স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট। স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট বলতে বোঝায় ডিটারমিনিস্টিক কিন্তু অন্য এজেন্টের অ্যাকশনের উপর ডিপেন্ড করে। মানে দুইটা বট যদি, বা সাপোজ একটা হিউম্যানের সাথে সে খেলতেছে, দুইটা একটা এজেন্ট, এআই এজেন্ট আর একটা হিউম্যান যদি একটা গেম খেলতে থাকে, এই যে গেম আমরা যে বানাই বা যেটা নিয়ে কথা বলছি সেইখানে যদি খেলতে থাকে, তাহলে হিউম্যানের ডানের উপর ডিপেন্ড করে আমাদের এআই এর ডানগুলো থাকবে না। সে কিন্তু ডিটারমিনিস্টিক, সে কিন্তু দেখতে পারতেছে যে তার বোর্ডে কি সিচুয়েশন, কিন্তু সামনে হিউম্যান কোন জায়গাটায় দান দিবে এটার উপর ডিপেন্ড করতেছে তার নেক্সট চালটা কি হবে। মানে অন্য এজেন্টের অ্যাকশনের উপর ডিপেন্ড করতেছে সে কি অ্যাকশন পারফর্ম করবে। সে পুরো বোর্ডের সবকিছু জানে যে সে এইখানে দিলে কি সিচুয়েশন হবে, বা এই লোকেশনে যদি হিউম্যান দিত তাহলে কি সিচুয়েশন হতো, সবকিছু কিন্তু সে নিজের মধ্যে ক্যালকুলেট করতেছে, কিন্তু তার কাজ নেক্সট পার্টসটা ডিপেন্ড করতেছে হিউম্যান কোন জায়গাটায় আমাদের নেক্সট চালটা দিবে। এই ব্যাপারটাই হচ্ছে স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট। মানে দুইটা কম্পিটিটিভ এজেন্ট একসাথে কাজ করার টাইমে একটা এজেন্টের অ্যাকশন অন্য এজেন্টের অ্যাকশনের উপর যদি ডিপেন্ড করে এন্ড ওই সিচুয়েশনটা যদি অ্যাকচুয়ালি ডিটারমিনিস্টিক হয়, মানে সে যদি জানতে পারে যে তার নেক্সট সিচুয়েশন কি কি হতে পারে, তাহলে সেটাকে আমরা বলবো স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট। নেক্সট হচ্ছে এপিসোডিক আর সিকোয়েন্সিয়াল। আগে সিকোয়েন্সিয়ালটা বুঝাই, তাহলে এপিসোডিক বুঝাতে ইজি হবে। সিকোয়েন্সিয়াল হচ্ছে গাড়ি চালানো, মানে এক এ লোকেশন থেকে বি লোকেশনে যাওয়ার জন্য রুট সাপোজ সবার ফার্স্টে সোজা যেতে হবে, এরপর ডানে যেতে হবে, বামে যেতে হবে, আবার সোজা যেতে হবে। তো সে তো জানে যে সোজা যাবো, ডানে যাবো, বামে যাবো, তারপরে আমি বিতে পৌঁছাবো। একটা সিকোয়েন্স না যে সে যদি সোজা যায়, সোজা যাওয়ার পরে তাকে ডানে যেতে হবে, তারপরে তাকে বামে যেতে হবে, তারপরে সে সোজা যাবে। এই যে একটার পর একটা ধাপ সে জানে অলরেডি। বা আরো একটা রুট সাপোজ আছে, ড্র করেই দেখে।
এখানে দেখেন এ থেকে বিতে যাওয়ার জন্য দুইটা রুট আছে সাপোজ। একটা হচ্ছে এই দিক থেকে গিয়ে একদম ডাইরেক্ট সোজা যাওয়া যায়, আরেকটা হচ্ছে একটু সোজা গিয়ে ডানে বামে করে আবার সোজা এভাবে যাওয়া যায়। দুইটা রুট আছে। এখন একটা এজেন্ট যদি এই দিক থেকে কাজ করা স্টার্ট করে, এই রুটটা ফলো করতে থাকে, তাহলে তাকে এই যে ডানে একবার ফার্স্টে ডানে গেল, ডানে গিয়ে তাকে সোজা যেতে হবে। এটা তার এই ডানে যাওয়ার উপর ডিপেন্ড করতেছে না, যে সে ডানে যাবে তারপরে তাকে সোজা যেতে হবে বি লোকেশনে পৌঁছানোর জন্য। আর যদি এই রুটটাকে ফলো করে তাহলে তাকে সে জানে যে আমি যদি সোজা যাই তাহলে আমাকে বামে যেতে হবে। এই যে একটা কাজের কারেন্ট অ্যাকশনটার উপর ডিপেন্ড করে ফিউচারের বাকি ডিসিশন গুলো নিতে হচ্ছে না, এইটাই হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল এনভায়রনমেন্ট। আর এপিসোডিক এনভায়রনমেন্ট বলতে বোঝায় প্রত্যেকটা অ্যাকশন ডিফারেন্ট ডিফারেন্ট, প্রত্যেকটা অ্যাকশন ডিফারেন্ট ডিফারেন্ট। এটার উদাহরণ সাপোজ কি হতে পারে, একটা মিনিট আমার এখানে নিচে দেখি কি কি উদাহরণ ছিল। এই যে দেখেন, ইমেজ অ্যানালাইসিস এটাকে এপিসোডিক বলতেছে, অথবা পার্ট পিকিং রোবট এটাকে এপিসোডিক বলতেছে। মানে হচ্ছে সাপোজ একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, এখন গাড়ির হুইল ফুটো হয়ে গেছে, এটা একটা ঝামেলা। আর এটা হচ্ছে গাড়ির মোটরের ঝামেলা লাগছে, মোটরটা কাজ করতেছে না, গাড়ি স্টার্টই হচ্ছে না। এখন গাড়ির হুইল যে টায়ারটা যে ফুটো হয়ে গেছে, এইটার উপর ডিপেন্ড করে মোটর নষ্ট হওয়াটা ডিপেন্ড কিন্তু করে না। মানে হচ্ছে আমাদের হুইল টায়ারটা ঠিক করা একটা নিজে একটা অ্যাটমিক অবস্থা, একটা নিজে একটা সিচুয়েশন। আর মোটরটা যে কাজ করতেছে না, এটা হচ্ছে আলাদা আরেকটা সিচুয়েশন। টায়ারের জন্য কিন্তু মোটরটা নষ্ট হয় নাই। তার মানে একটা এজেন্ট যদি গাড়িটাকে ঠিক করতে যায়, সে টায়ারটা ফুললি টায়ারের উপর ডিপেন্ড করে ঠিক করবে, আর মোটরটাকে ফুললি মোটরের উপরই ডিপেন্ড করে ঠিক করবে। এই যে দুইটা সিচুয়েশন একদম আলাদা আলাদা আলাদা। এইটাই হচ্ছে আমাদের এপিসোডিক। আই হোপ বুঝা গেছে এপিসোডিক ব্যাপারটা কি। কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ওকে, আগাই আমরা তাহলে। এরপর হচ্ছে স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক। নাম দেখে বোঝা যাচ্ছে ডাইনামিক মানে হচ্ছে টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে। রাস্তায় যদি আমরা একটা গাড়ি ছেড়ে দিই, এক এক সময় রাস্তায় এক এক টাইপের গাড়ি থাকবে, সামনে গাড়ি চলে আসতে পারে বা মানুষজন চলাচল করতে পারে, ট্রাফিক লাইটে চেঞ্জ হয়। এটা হচ্ছে আমাদের ডাইনামিক। আর স্ট্যাটিক হচ্ছে আমাদের জানা নাই যে সিচুয়েশন কি হতে পারে। সরি, স্ট্যাটিক হচ্ছে আমাদের জানা আছে যে সিচুয়েশন কি হতে পারে। ফর এক্সাম্পল ক্রসওয়ার্ড পাজল, অনেকে হয়তো গেমটা খেলছেন। ক্রসওয়ার্ডের ক্ষেত্রে বিভিন্ন লেটার থাকে, লেটারগুলোকে পেলে আমরা একটা সার্কেল করে দিই, যে এটা দিয়ে একটা ওয়ার্ড ক্রিয়েট হচ্ছে। মানে কি এনভায়রনমেন্টটা সবসময় সেম থাকতেছে, কোনো এখান থেকে তো আর ওয়ার্ড ভ্যানিশ হয়ে যাচ্ছে না আমাদের। তো এই যে জিনিসটা একদম সেমই থাকতেছে, একদম এন্ড পর্যন্ত আমরা জাস্ট বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী অ্যাকশন পারফর্ম করতেছি বা বিভিন্ন কাজ করার জন্য অ্যাকশন পারফর্ম করতেছি। এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক এনভায়রনমেন্ট, মানে এনভায়রনমেন্টটা কখনো চেঞ্জ হবে না। আর ডাইনামিকের ক্ষেত্রে টাইম টু টাইম এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যায়। এবার হচ্ছে ডিসক্রিট ভার্সেস কন্টিনিউয়াস। ডিসক্রিট বলতে কি বোঝায়? If there are limited number of distinct states, clearly defined percepts and sequence actions, the environment is discrete. মানে হচ্ছে আগে কন্টিনিউয়াস সরি, ট্যাক্সি ড্রাইভিং এর ক্ষেত্রে একটার পর একটা চলতেই থাকবে না। এ থেকে বি লোকেশনে যাবে, বি থেকে সাপোজ আরেকটা প্যাসেঞ্জারকে সে উঠালো, প্যাসেঞ্জারকে উঠায় তাকে আবার নিয়ে যাবে, মানে সারাক্ষণ চলতেই থাকতেছে না, এর কোনো কিন্তু এন্ড নাই। এটা চলতেই থাকবে। কিন্তু চেস গেমে কি হয়? চেস গেমে কিন্তু একটা টাইম পর হয় এআই, না হলে এআই এর এগেইনস্টে সাপোজ হিউম্যান যদি প্লে করে চেস গেম, তাহলে সে জিতবে। যখন সে জিতবে গেমটা ওভার হয়ে যাবে না? অথবা যদি কেউ না জিতে তাহলে ড্র হয়ে যাবে না? এই যে একটা টাইম পর আমাদের এই গেমটা ডেফিনেটলি উইন হবে অথবা লুজ হবে অথবা ড্র হবে, এই ব্যাপারটা হচ্ছে আমাদের ডিসক্রিট। মানে ডিস্টিংক্ট নাম্বার অফ স্টেটস থাকবে। একটা ডিস্টিংক্ট নাম্বার অফ স্টেটস থাকা মানে কি একটা টাইম পর আমাদের ডেফিনেটলি স্টেটটা শেষ হয়ে যাবে। মানে চারটায় সে মুভ করতে, চারটায় দান দিতে পারবে। অথবা টিকটা একটু গেমের ক্ষেত্রে আমাদের যদি ছক কাটি আমরা, তাহলে আমাদের কয়টা হয়? 9টা ঘর হয় না? 9টা ঘর ফিল আপ হয়ে যাওয়া মানে কি গেমটা ওভার হয়ে যাওয়া না? একটা লিমিটেড নাম্বার থাকতেছে না? এটাই হচ্ছে আমাদের ডিসক্রিট। আর কন্টিনিউয়াস হচ্ছে এটা কোনো এন্ড নাই, চলতেই আছে। একটা টাইম পর এন্ড হয়, আবার স্টার্ট হয়ে যায়, এরকম। এটাই হচ্ছে ট্যাক্সি ড্রাইভিংটাই হচ্ছে আমাদের কন্টিনিউয়াস। আর এরকম গেম টাইপের বা চেস গেম এগুলো হচ্ছে আমাদের ডিসক্রিট। নেক্সট হচ্ছে সিঙ্গেল এজেন্ট ভার্সেস মাল্টিপল এজেন্ট। এটা তো নাম দেখে বোঝা যাচ্ছে, মাল্টি এজেন্ট মানে হচ্ছে এনভায়রনমেন্টে মাল্টিপল টাইপের এজেন্ট থাকবে, অনেকগুলো এজেন্ট থাকবে। আর সিঙ্গেল এজেন্ট হচ্ছে একটাই এজেন্ট থাকবে। আর মাল্টি এজেন্টের ক্ষেত্রে দেখেন দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে কম্পিটিটিভ আর একটা হচ্ছে কোঅপারেটিভ। কম্পিটিটিভ মানে হচ্ছে এগেইনস্টে খেলবে, এই যে গেম, যে কোনো ধরনের গেম, চেস গেম হোক, টিক হোক, যে গেমই হোক, একজন তো আরেকজনের এগেইনস্টে উইন করারই ট্রাই করতেছে, তো এটা হচ্ছে কম্পিটিটিভ। আর কোঅপারেটিভ কি? ট্যাক্সি ড্রাইভার, এখানে ট্যাক্সি ড্রাইভারেরই এক্সাম্পল দেওয়া। ট্যাক্সি ড্রাইভারের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাক্সিডেন্টকে আমরা হ্যান্ডেল করার জন্য একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির কথা হতে পারে। সাপোজ মাল্টিপল অটোমেটেড কার যদি থাকে, সে আরেকটা অটোমেটেড কারের সাথে কমিউনিকেট করতেছে যে আমি লেফটে যাবো, তুমি লেফটে যাও না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে কোঅপারেটিভ। এখন এখান থেকে কোয়েশ্চেন কি আসতে পারে? কোয়েশ্চেন ধরেন দুই টাইপের আসতে পারে। একটা হচ্ছে ডিফারেন্স চাইলো, যে ডিটারমিনিস্টিক ভার্সেস স্টকেস্টিক, অথবা এপিসোডিক ভার্সেস সিকোয়েন্সিয়াল, বা স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক। আর আরেকটা যেটা থাকতে পারে সেটা হচ্ছে বলো যে সাপোজ টিকটা একটু গেমটা দিয়ে দিল, তুমি বলো এটা অবজারভেবল নাকি ফুলি অবজারভেবল নাকি পার্শিয়ালি অবজারভেবল, ডিটারমিনিস্টিক নাকি স্ট্র্যাটেজিক, অথবা একটু গেমটা দিয়ে বললো যে এর টাস্ক এনভায়রনমেন্ট কি কি হতে পারে। তখন আপনাকে এরকম ছকের মতো করে লিখতে পারেন, অথবা একটু ডেসক্রিপটিভ ওয়েতে, মার্কের উপর ডিপেন্ড করে ডেসক্রিপটিভ ওয়েতেও আপনারা লিখতে পারেন চাইলে। এবার আসি আজকের অ্যাকচুয়াল ক্লাসে। আজকের যে ক্লাসটা শুরুতেই বলছিলাম, আমরা মেইনলি এই কোয়েশ্চেন মার্কটাকে ফিল আপ করবো। এই কোয়েশ্চেন মার্কটাকে ফিল আপ করবো। তো কোয়েশ্চেন মার্কে কি বলছিলাম জিনিসটা, সেটা হচ্ছে এজেন্টের একটা রুল থাকবে, এর মধ্যে সে কিভাবে কি করবে সেটা নিয়ে লেখা থাকবে। তো আগে আমরা এজেন্টের স্ট্রাকচারটা বুঝি। কোন একটা এজেন্টের স্ট্রাকচারের মধ্যে থাকে একটা আর্কিটেকচার আর একটা থাকে প্রোগ্রাম।
আর্কিটেকচার বলতে কি বোঝায়? তার হুইল থাকবে, তার মোটর থাকে বা হাত থাকে, ক্যামেরা থাকতে পারে, স্ক্রিন থাকতে পারে, এটসেট্রা হচ্ছে তার আর্কিটেকচার, মানে তার একটা গঠন। আর আরেকটা হচ্ছে প্রোগ্রাম। এই প্রোগ্রামটা কিন্তু ওই কোয়েশ্চেন মার্কের মধ্যে থাকে। প্রোগ্রাম হচ্ছে একটা ফাংশন যেটা আমরা কোড করে ইমপ্লিমেন্ট করে দিব ওই রোবটটার মধ্যে, যেটার উপর বেস করি সে বিভিন্ন অ্যাকশন পারফর্ম করবে বা কিছু একটা পার্সেল করবে। তাকে তো এটাও জানতে হবে যে কি পার্সেল করবে। তো এই সব জিনিসগুলো আমরা প্রোগ্রামের মধ্যে বলে দিই। এখন প্রোগ্রাম আর এজেন্ট ফাংশনের মধ্যে ডিফারেন্স আছে। এজেন্ট প্রোগ্রাম জিনিসটা হচ্ছে খালি কারেন্টলি যেটাকে সে পার্সেপ্ট পাচ্ছে সেটাকে সে নিয়ে রাখবে। মানে ধরেন অটোমেটেড গাড়ি দিয়ে আমরা এই পুরো জিনিসটার ডিটেলটা বুঝবো। তো অটোমেটেড গাড়ি সামনে একটা গাছ পড়া পাইছে, গাছ পড়ে আছে, একটা অবস্টাকল পাচ্ছে, এটা হচ্ছে তার কারেন্ট পারসেপ্ট। এটা সে প্রোগ্রামকে দিবে। ওকে, প্রোগ্রামকে দেওয়ার পর এজেন্টের যে ফাংশন সে কি করবে, সে দেখলো যে এই রুটে গেলে এই সামনে সে একটা কি পাচ্ছে, কাজ বা অবস্টাকল পাচ্ছে, তো তাকে অন্য একটা রুটে যেতে হবে। তো তখন সে এজেন্টের পুরো পার্সেল সিকোয়েন্স, মানে এর আগ পর্যন্ত সে যতগুলো সিচুয়েশন বা যে যে রুট গুলোকে ফলো করে আসছে সেগুলোকে সে রিকল করবে, মনে করে তারপরে একটা কাজ করবে। বুঝাতে কি পারছি? একটু বুঝাই ড্র করে দেখাই। সাপোজ এ থেকে বি লোকেশনে সে অনেকবার ট্রাভেল করছে। ফার্স্ট বার এই রুটে গেছে, পরের বার এই রুটটা দিয়ে গেছে, 3 নম্বর বার এই রুটটা দিয়ে গেছে, 4 নম্বর বার এই রুটটা দিয়ে গেল। তো আমরা এখন 4 নম্বর বারে আছি। প্রথম রুটে সে একটা গর্ত পাইছিল, সেকেন্ড রুটে সাপোজ তার অনেক টাইম লাগছে, থার্ড রুটটা তার ভালো লাগছে, তার পারফরমেন্স বেটার ছিল। কিন্তু ফর এনি সাম কাইন্ড অফ রিজন সে এবার ফোর্থ রুটটা ট্রাই করতেছে। তো ট্রাই করতে গিয়ে সে কি ফেস করলো, একটা গাছ ফেস করলো, যে এখানটা একটা গাছ আছে, ঝামেলায় পড়ে গেল। তখন সে তার পারসেপ্ট সিকোয়েন্স, এই যে গাছ আছে একটা অবস্টাকল, এইটা সে এজেন্ট প্রোগ্রাম দিয়ে পারসেপ্ট করলো, ধরলো যে সামনে একটা গাছ আছে, এটা সে নিজের মধ্যে নিল, এই সেন্সটা নিজের মধ্যে নিল। এবার এজেন্ট ফাংশন যেটা করবে, তার এর আগ পর্যন্ত অনেকগুলো সে রুট দেখছে না, বা এরকম হতে পারে কোনো একটা রুটে সে এরকম সেম সিচুয়েশন ফেস করছিল যে আরেকটা গাছ পাইছিল, তো সেই টাইমে সে কি করছে, অথবা আর যতগুলো রুট আছে সেগুলোকে সে অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করে সে বলবে আচ্ছা ঠিক আছে, তুমি গাছ এখানে অবস্টাকল পাচ্ছ, তাহলে তুমি এই রুটটা ফলো করো না, তুমি এবার এই পাশের যে বেস্ট রুটটা, তোমার ওই রুটে যাওয়ার সিস্টেম হচ্ছে এই ডানে চলে যাও, ডানে গিয়ে ওই রুটটা ফলো করে তুমি ডি লোকেশনে পৌঁছে যেতে পারবা। এই যে তার মধ্যে একটা আগের যতগুলো সিচুয়েশন ফেস করছে সেইগুলোর উপর ডিপেন্ড করে সে একটা অ্যাকশন পারফর্ম করতেছে না, এইটাই হচ্ছে এজেন্ট ফাংশনের কাজ। মানে হচ্ছে এজেন্ট ফাংশন বর্তমান যে পারসেপশনটা আছে ওইটা নিয়ে আগের যতগুলো সিচুয়েশন ফেস করছে, যত হিস্টোরি ফেস করে আসছে, সবগুলোর উপর ডিপেন্ড করে একটা অ্যাকশন পারফর্ম করবে। এজেন্ট এই প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের লাগে একটা লুকআপ টেবিল। লুকআপ টেবিলের মধ্যে কি থাকে, লুকআপ টেবিলের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের পারসেপশনের জন্য বিভিন্ন ধরনের যে অ্যাকশন পারফর্ম করবো সেটা নিয়ে লেখা থাকে। এবার আমরা আগাই। এখানে দেখেন এজেন্ট প্রোগ্রামের বা এজেন্ট ফাংশনের একটা শর্ট ফাংশন লেখা আছে। এই ফাংশনটা আমি বুঝাই দিয়ে যাচ্ছি, কিন্তু এক্সামের ক্ষেত্রে আপনাদের এটা নেসেসারি না যে আপনাদেরকে এই ফাংশনটাকে লিখতে হবে বা এরকম কোনো বাইন্ডিংস নাই। তো এখানে দেখেন ফাংশনটাই ফার্স্টে কি আছে, একটা ফাংশন টেবিল ড্রিভেন এজেন্ট, যে কোনো একটা এজেন্টের নাম দিল, দিয়ে তার ইনপুট কি হচ্ছে, পারসেপ্ট। মানে হচ্ছে এইটা কিন্তু একটা পুরো একটা প্রোগ্রামের মধ্যে একটা ফাংশন। প্রোগ্রাম আমাদেরকে কারেন্ট যে পারসেপ্টটা সেটা আমাদেরকে দিয়ে দিল, এন্ড সে এই ফাংশনটা এই পারসেপ্টের উপর কাজ করে রিটার্ন কি করবে, একটা অ্যাকশন রিটার্ন করবে। ফর এক্সাম্পল ভ্যাকুয়াম ক্লিনার নেন। ভ্যাকুয়াম ক্লিনারকে আমরা বললাম যে এই ব্লকটায় আমাদের ময়লা আছে, তো তুমি এখন আমাকে আমি কি কাজ করবে এটা আমাকে বলে দাও। তো ভ্যাকুয়াম ক্লিনার কি করবে, ভ্যাকুয়াম ক্লিনার লুকআপ টেবিলে চেক করবে যে ময়লা পেলে তার কি কাজ করা উচিত। সেই কাজটা সে এই যে অ্যাকশনের মধ্যে বলে দেবে যে তুমি এখানে ময়লা পাইছো, তাহলে তুমি এই কাজটা করো। ওকে, এখন আমাদের আরেকটা ছিল না যে পার্সেন্ট সিকোয়েন্স, তো এই যে আমি এততম ব্লকে বা এই লোকেশনের ব্লকটায় ময়লা পাইছি, এই জিনিসটাকে আমাদেরকে কি করতে হবে, এই পারসেপস কিন্তু পারসেপ্ট সিকোয়েন্সকে বোঝাচ্ছে, আর এই পারসেপ্ট এটা হচ্ছে কারেন্ট পারসেপ্টকে বোঝাচ্ছে। তো এই যে ময়লা আমি এই ব্লকে পাইছিলাম, এটা আমরা পারসেপ্টকে বলে দিই। তো এখানে দেখেন বেনিফিটটা কি হতে পারে, সে যে এই লোকেশনটাকে ময়লা পাইছিল সেটা সে জানলো, সে এটা ক্লিন করছে সেটাও সে জানলো। জানলে কি হবে, পরের বার যখন আবার সে মানে মোটর দিয়ে তো সে ঘুরতেছে পুরো ফ্লোরটাতে ময়লা খোঁজার জন্য, তো সে জানবে যে এইদিকে এই লোকেশনটা তো আমি ময়লা পাইছিলাম, আমি ক্লিন করে ফেলছি। তাহলে সে পরের বার ধরেন এই লোকেশনটা তার গেল না, তাহলে তার ব্যাটারি কনজাম্পশন কিন্তু কমে গেল, সে তাড়াতাড়ি ক্লিন করে শেষ করে দিতে পারলো, পরের কোনো পরের কোনো সিচুয়েশনে সে মুভ করলো। তো এই জন্যই আমাদের পাসিভ সিকোয়েন্সটা মেইনলি লাগে, এন্ড ওটাকে আপডেট করাও দরকার পড়ে। তো হ্যাঁ, এবার দেখেন এতক্ষণ যে এজেন্ট প্রোগ্রাম নিয়ে কথা বললাম না, এই এজেন্ট প্রোগ্রাম আবার 4 ধরনের হতে পারে। সিম্পল রিফ্লেক্স এজেন্ট, মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট, গোল বেসড রিফ্লেক্স এজেন্ট, আর এটা হচ্ছে ইউটিলিটি বেসড রিফ্লেক্স এজেন্ট। তো আমরা একটা একটা করে এজেন্ট নিয়ে জানবো। সিম্পল রিফ্লেক্স এজেন্টটা হচ্ছে মেইনলি ইফ এলস কন্ডিশন দিয়ে চলে। একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার একটা বাসায় এসি আছে, এসির মধ্যে সিস্টেম হচ্ছে যদি তোমার টেম্পারেচার 45 ডিগ্রি থেকে বেশি হয়ে যায় তাহলে তুমি এসিটাকে অন করে দিবা, আর যদি 45 ডিগ্রি কম হয়ে যায় তাহলে তুমি এসিটাকে অফ করে দিবা। এই যে সে যে টেম্পারেচারটাকে সেন্স করলো, সেন্স করে সেটার উপর একটা ইফ এলস কন্ডিশনটাকে পারফর্ম করলো।
এইটুকুই কাজ, জাস্ট এইটুকুই কাজ করতেছে না, সে কি দেখতেছে যে অন্য কোনো দিন আমি এই টেম্পারেচার হলে কি কাজ করছিলাম বা অন্য কোনো সিচুয়েশনে আমি কি পারফর্ম করছিলাম, এগুলো কিন্তু সে কিছুই দেখতেছে না। মানে সে পারফেক্ট সিকোয়েন্স আগের যত পাস্ট হিস্টোরি আছে ওইগুলোর উপর কোনো অ্যানালাইসিস করতেছে না, সে খালি কারেন্টলি এনভায়রনমেন্টের যে সিচুয়েশন সেটার উপর বেস করে একটা অ্যাকশন পারফর্ম করতেছে। এদেরকেই বলে রিফ্লেক্স এজেন্ট। এখানে লেখা রাখা আছে ইট ইউজেস জাস্ট কন্ডিশন অ্যাকশন রুল, মানে ইফ এলস একটা কন্ডিশন ইউজ করবে। রুলে যদি বলে এটা হয়েছে তাহলে তুমি এটা পারফর্ম করো, তাহলে সে খালি ওইটাই পারফর্ম করে দিয়ে দিবে। কিন্তু এর কোনো নলেজ মানে হচ্ছে পার্সেল সিকোয়েন্স, আগের কোনো হিস্টোরি সে কি করবে না, যে আগের হিস্টোরিতে সে কি কাজ করছিল। এই ক্ষেত্রে ধরেন ঝামেলাটা কিরকম হতে পারে। এই যে অটোমেটেড কার নিয়ে বারবার বলতেছি না, একটা রুটে সে ফেস করলো যে ওই রুটটায় একটা গর্ত আছে, সে অ্যাক্সিডেন্টে পড়ছে, একবার অ্যাক্সিডেন্টে পড়ছে। সে তাকে যদি আমরা সিম্পল রিফ্লেক্স এজেন্ট হিসেবে তৈরি করি, তাহলে সে কিন্তু প্রত্যেকবার ওই রুটটাকেই ফলো করবে। সে অ্যাক্সিডেন্টে পড়লেও বারবার ওই রুটটাকেই ফলো করবে, সে কিছু শিখলো না। সে জাস্ট তাকে বলা আছে যে তোমাকে এই লোকেশন থেকে এই লোকেশনে যাওয়ার জন্য এই রুটটা তুমি ফলো করবা, তাহলে সে সারা জীবন এই রুটটাই ফলো করো। সে কোনো লার্ন হলো না, সে তার আগের কোনো এক্সপিরিয়েন্স থেকে কিছু শিখলোই না। এইটা হচ্ছে আমাদের প্রবলেম, যে আমরা যদি সিম্পল রিফ্লেক্স এজেন্ট ক্রিয়েট করি তাহলে সে কোনো কিছু লার্ন করে না, কিছু শিখে না, সে বারবার সেম ধরনের প্রবলেমটাকে ফেস করতে থাকে। এই জন্য আমরা সিম্পল রিফ্লেক্স এজেন্ট ক্রিয়েটও করি না। সিম্পল রিফ্লেক্স এজেন্টের আরেকটা এক্সাম্পল ধরেন, আমাদের যে ব্যাংক, ব্যাংক পোকা খায় না? তো তার মধ্যে তাকে যদি আমরা সিম্পল রিফ্লেক্স এজেন্ট হিসেবে ক্রিয়েট করি তাহলে তার কাজটা কি হবে? ছোট একটা এনিমেল বা ছোট একটা অবজেক্ট পেলে তুমি খেয়ে ফেলবা, বড় অবজেক্ট পেলে তুমি খাবা না। এইটুকুই তো আমাদের সিম্পল রিফ্লেক্স এজেন্ট। ইফ এলস কন্ডিশন, ইফ স্মল এজেন্ট ফাউন্ড, স্মল অ্যানিমাল ফাউন্ড ইট, ইফ লার্জ অ্যানিমাল ফাউন্ড ডোন্ট ইট, তাই না? কিন্তু সাপোজ একটা টাইমে সে একটা ওই স্মল পোকা খেয়ে বিষাক্ত পোকা খেয়ে ফেলছে, তো সে তো অসুস্থ হয়ে গেল। কিন্তু সিম্পল রিফ্লেক্স এজেন্টের ফাংশন অনুযায়ী সে কিন্তু প্রত্যেকবার ওই ছোট পোকাই খালি খাবে, সে কিন্তু ওই বিষ আছে কি বিষ নাই সে একবার যে এটা ফেস করছে তাও সে এটা কিন্তু চেক করবে না। এইটাই আমাদের সিম্পল রিফ্লেক্স এজেন্ট, মানে হচ্ছে জাস্ট ইফ আর এলস কন্ডিশন দিয়ে কাজ করতে থাকবে, সে কিছু শিখতেছে না। তো এটা তো গেল সিম্পল রিফ্লেক্স এজেন্ট, মানে হচ্ছে জাস্ট ইফ এলস কন্ডিশন দিয়ে সে কাজ করবে, সে কোনো কিছু শিখবে না, তার আগে যে কি সিচুয়েশন ফেস করছে সেটা সে দেখবে না। এখানে ওর ফাংশনটা ওরকম, সে ডাইরেক্টলি পারসেপ্ট করতেছে, ডাইরেক্টলি পারসেপ্ট করলো, পারসেপ্ট করার পর তার নর্মালি তার ভিতরে কি রুল বলা আছে, রুল বেস অনুযায়ী সে একটা অ্যাকশন পারফর্ম করবে, করে সেটাকে রিটার্ন করে দিল। এই গেল আমাদের সিম্পল রিফ্লেক্স এজেন্ট। কিন্তু সিম্পল রিফ্লেক্স এজেন্টের ঝামেলা কি হয়, সে কিছু যে লার্ন করতেছে না, পরের বার সে সেম প্রবলেম ফেস করতেছে, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু ইন্টেলিজেন্ট এজেন্ট সে ক্রিয়েট হলো না। ইন্টেলিজেন্ট এজেন্ট তো জানবে যে তার একটা সিচুয়েশন ফেস করার পর সে কিছু লার্ন করবে, পরের বার সে ট্রাই করবে ওই সিচুয়েশনটা না পড়ার। তো আপনাদের এখানে যদি কোয়েশ্চেন এমন থাকে যে সিম্পল রিফ্লেক্স এজেন্ট বলতে কি বোঝায়, সেক্ষেত্রে আপনারা এরকম ডেফিনেশন দিয়ে দিলেন। এবার সাপোজ বললাম যে একটা ভ্যাকিউম ক্লিনার কিভাবে সিম্পল রিফ্লেক্স এজেন্ট হতে পারে, সেক্ষেত্রে আপনারা লিখলেন যে সে খালি ক্লিন পেলে মুভ অন করবে আর ডার্টি পেলে ময়লাটাকে তুলে নেবে। এইটুকুই, এইটুকুকে একটু ব্যাখ্যা করলাম যে কিভাবে সে কেন সে সিম্পল রিফ্লেক্স এজেন্ট হতে পারে। গেল। এবার ব্যাং এর কথা তো বললাম, এবার আমাদের নেক্সট টাইপটা হচ্ছে মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট। মডেল বেসড রিফ্লেক্স এজেন্টের মধ্যে আমরা এতক্ষণ কিন্তু সিম্পল রিফ্লেক্স এজেন্টের ক্ষেত্রে কোনো ধরনের মেমোরি বা পাস্টের হিস্টরি নিয়ে কাজ করতেছিলাম না, কিন্তু এই মডেল বেসড রিফ্লেক্স এজেন্টের ক্ষেত্রে আমরা আগের হিস্টরি নিয়েও কাজ করবো। এখানে দেখেন লেখা আছে পার্শিয়ালি অবজারভেবল, মানে আমাদের ওয়ার্ল্ডের সবসময় কি সবকিছু এজেন্ট জানতে পারবে? অটোমেটেড গাড়ির ক্ষেত্রে, রাস্তায় অটোমেটেড গাড়িকে যদি ছেড়ে দিই, সে কিন্তু জানবে না পরের সিচুয়েশন থেকে কি ফেস করতে হতে পারে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের পার্শিয়াল অবজারভেবল হয়ে যাচ্ছে না সিচুয়েশন গুলো। এই ক্ষেত্রেই আমরা মডেল বেস এজেন্টকে ক্রিয়েট করবো, মানে মডেল বেস রিফ্লেক্স এজেন্টকে ক্রিয়েট করবো। সে রিফ্লেক্স বলতে আগের যে সিম্পল রিফ্লেক্স ছিল ইকুয়াল কন্ডিশন, সেটা তো এখানেও থাকবে, আগেও ছিল, এখানেও থাকতেছে। কিন্তু সে এবার কি করবে, সে আগে যে সিচুয়েশন গুলো ফেস করে আসছে সেই সিচুয়েশন গুলো থেকে লার্ন করলো, লার্ন করে সে বুঝলো না আমি এই কাজটা করলে আমাকে বারবার এই প্রবলেমে পড়তে হচ্ছে, তাহলে আমি অন্যভাবে এই কাজটা করার ট্রাই করবে। এখানে দেখেন লেখা দ্য এজেন্ট হ্যাজ টু কিপ ট্র্যাক অফ অ্যান ইন্টারনাল স্টেট। ইন্টারনাল স্টেট বলতে বোঝায় তার আগে যা যা সিচুয়েশন ফেস করে আসছে সেই প্রবলেমগুলোকে বোঝায় ইন্টারনাল স্টেট, তার একটা ট্র্যাক রাখা, সে কি কি কাজ, কি কি অ্যাকশন কোন সিচুয়েশনে পড়ে কোন সিচুয়েশন সে পারফর্ম করছে। ফর এক্সাম্পল যদি অটোমেটেড কার স্মুথলি সাপোজ এতদিন রাস্তায় চলছে, সে কোনো প্রবলেম ফেসই করে না, কিন্তু একদিন হঠাৎ করে সে দেখলো সামনে দিয়ে একটা মানুষ হুট করে চলে যাচ্ছে, তখন তাকে কি করতে হচ্ছে, ব্রেক করতে হচ্ছে। শুরুতে কিন্তু সে জানতো না যে ব্রেক করতে হয়, সে সাপোজ অ্যাক্সিডেন্ট করে ফেলছে, কিন্তু অ্যাক্সিডেন্ট করে তার কি হলো, তার পারফরমেন্সটা কমে গেল না, যে সে সেফলি কিন্তু চালাতে পারে না, অ্যাক্সিডেন্ট কজ করছে। তো পরের বার যখন আবার কোন একটা হিউম্যান তার সামনে দিয়ে যাওয়ার ট্রাই করবে, তখন সে কি করবে, ব্রেক করে ফেলবে। এই যে সে শিখলো আগের একটা সিচুয়েশন অনুযায়ী, সে পরের সিচুয়েশনটাকে আগের সিচুয়েশনে লার্ন, সে পরের সিচুয়েশনে কাজে লাগাচ্ছে। এটাই হচ্ছে আমাদের মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট। দ্য এজেন্ট হ্যাজ টু কিপ ট্র্যাক অফ অ্যান ইন্টারনাল স্টেট দ্যাট ডিপেন্ডস অন দ্য পারসেপ্ট হিস্টোরি, মানে তার আগে যতগুলো সে পারসেপ্ট করছে, যে সিচুয়েশন এনভায়রনমেন্ট ফেস করছে, সেই অনুযায়ী সে একটা অ্যাকশন পারফর্ম করছে, এগুলো সব একটা হিস্টোরি তার কাছে থাকবে। এখন এই ক্ষেত্রে আমাদের দুই ধরনের নলেজকে মাথায় রাখতে হয়, বা আমাদের দুই ধরনের নলেজ দরকার হয় একটা এজেন্ট। এক নম্বর হচ্ছে হাউ দ্য ওয়ার্ল্ড ইভলভস ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য এজেন্ট, মানে হচ্ছে যদি এজেন্টটা না থাকে তাহলে রাস্তায় যে মানুষজন চলাচল করতেছে বা কোন অ্যাক্সিডেন্ট হতে পারে বা রাস্তায় একটা গর্ত আছে, এই যে এই ব্যাপারগুলো ওয়ার্ল্ডটা কেমন অবস্থায় আছে, এইটা এইটা নলেজ আমাদেরকে এজেন্টকে দিতে হবে, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে এজেন্ট কোন একটা কাজ করলে সেটা ওয়ার্ল্ডের উপর কি ইফেক্ট ফেলবে সেটাও তাকে জানতে হবে। তো প্রথমটাই হাউ দ্য ওয়ার্ল্ড ইভলভস ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য এজেন্ট, তো এই ক্ষেত্রে আমরা ধরেন রাস্তায় গাড়ি না থাকলে মানুষজন তো চলতে থাকে, এমনি তো মানুষজন রাস্তার উপর দিয়ে হাঁটতে থাকে, ট্রাফিক লাইট অন থাকুক আর অফ থাকুক তারা হাঁটতেই থাকে, তো এটা সে জানে। এখন সে যদি মানুষের উপর দিয়ে চলে যায় তাহলে এটা হবে ব্যাড পারফরমেন্স।
এজেন্টের ভাষায় এটা ব্যাড পারফরমেন্স তার কাছে, সে রিওয়ার্ড পেলো না, সে একটা তার নেগেটিভ পয়েন্ট হলো আর কি। তো সে কি করবে, তাহলে সে মানুষটাকে অ্যাভয়েড করে যাওয়ার ট্রাই করবে, অথবা সে ব্রেক করবে। এই দুটো সে অ্যাকশন পারফর্ম করতে পারে। এই যে সে সবগুলো তার অ্যাকশন চেক করতেছে, সে এই অ্যাকশন করলে আমাদের ওয়ার্ল্ডটা কিভাবে এফেক্টেড হবে, অথবা এই অ্যাকশন করলে ওয়ার্ল্ডটা কিভাবে এফেক্টেড হবে। ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকশনের জন্য সে কিন্তু ওয়ার্ল্ডটাকে চেক করতেছে বা অ্যানালাইসিস করতেছে। এটাই আমাদের মডেল বেসড এজেন্টের কাজ। এই যেখানে ডায়াগ্রামটা সে একদম রিফ্লেক্স এজেন্টের মতো এনভায়রনমেন্ট থেকে সে পার্সেন্ট করলো, ভালো কথা। এরপর হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড লাইক নাও, মানে হচ্ছে সে কি পেলো, সিচুয়েশন সে ফেস করলো, সামনে একটা মানুষ পাইছে, এটা হচ্ছে সে ফেস করছে ওয়ার্ল্ডের মধ্যে। এখন সে দেখবে যে ওয়ার্ল্ডটা কি, মানে হাউ দ্য ওয়ার্ল্ড ইভলভস, মানে হচ্ছে সে যদি না থাকতো তো সেই ক্ষেত্রে আমাদের কি হওয়ার কথা। মানুষকে যদি সে সামনে একটা ফেস করে, তার সামনে একটা মানুষ হাঁটাচলা করতেছে, তাহলে সে যদি না থাকতো তাহলে মানুষটা সেফলি তার ডেস্টিনেশনে পৌঁছে যেত। তো এখন সে দেখবে তার কি কি অ্যাকশন সে পারফর্ম করতে পারে, তার মধ্যে কি কি অ্যাকশন আমরা অলরেডি বলে দিচ্ছি, ব্রেক করতে বলে দিচ্ছি বা অ্যাভয়েড করতে বলে দিচ্ছি, এরকম বিভিন্ন ধরনের অ্যাকশন আমরা বলে দিচ্ছি। তো সে দেখবে কোনটাই তার বেস্ট ভাবে সে কাজ করতে, তার অ্যাকচুয়ালি বেস্ট পারফরমেন্স হবে। সে সেই অনুযায়ী তার কন্ডিশন রুলে আবার চেক করবে যে আচ্ছা আমার অ্যাকচুয়ালি ব্রেক করা উচিত, তাহলে সে সেই অ্যাকশনটাই পারফর্ম করে দেবে, ব্রেক অ্যাকচুয়েটারের থ্রু সে অ্যাকশনটা পারফর্ম করে দেবে। এটাই হচ্ছে আমাদের মডেল বেসড রিফ্লেক্সেশন। মানে সে আগের যতগুলো সে কাজ করে আসছে সব মেমোরির সব সিকুয়েন্স গুলোকে ঘেটে নতুন একটা সিচুয়েশনে পড়লে সেইগুলোর হেল্পের থ্রু নতুন অ্যাকশনটা পারফর্ম করবে। এবার হচ্ছে আমাদের ফাংশন, সিম্পল রিফ্লেক্স এজেন্টে যেরকম আমাদের একটা ফাংশন ছিল, এখানে তো একটা ফাংশন আছে। ফাংশনটা এত কিছু বোঝার দরকার নাই, কিছু বোঝার দরকার নাই। ফাংশনটা যদি না বোঝা যায় তাহলে লেখারও দরকার নাই, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বুঝাই দিয়ে যাচ্ছি। পারসেট করলো সে, ভালো কথা। তাকে রিটার্ন কি করতে হবে, একটা অ্যাকশন, তো তাকে রিটার্ন করতে হবে, সে কি করবে। তো এখানে দেখেন সবার ফার্স্টে লেখা আছে আপডেট স্টেট। আপডেট স্টেট বলতে বোঝায় যে এখন যে একটা সিচুয়েশন ফেস করছে, এই অবস্থায় তার এনভায়রনমেন্টটা কিরকম আছে, তার আশেপাশে কি অবস্থা আছে, আশেপাশে কোথায় গাড়ি আছে, কোথায় মানুষ আছে, এগুলো সব সে স্টেটের মধ্যে দিল দিল। এবার সে এই স্টেটের উপর বেস করে তার রুল কি কি হওয়া উচিত, কি কি রুল থাকতে পারে। সামনে যদি মানুষ থাকে সে এটাকে স্টেটের মধ্যে নিচ্ছে যে আমার সামনে একটা অবস্টেকল আছে, অবস্টেকলের উপর কি কি রুল হতে পারে, সে অবস্টেকলের উপর দিয়ে চলে যেতে পারে, অবস্টেকলটা অ্যাভয়েড করে চলে যেতে পারে। আর একটা হচ্ছে সে টোটালি ব্রেক করতে পারে। তার এই রুলগুলো সে জানে। এখন তার মধ্যে সে এটাও জানে যে আমি যদি অবস্টেকলের উপর দিয়ে চলে যাই তাহলে এটা একটা অ্যাক্সিডেন্ট হবে, মানে একটা ব্যাড পারফরমেন্স হবে। তো আমাকে দুইটা কাজ করতে পারি, ব্রেকও করতে পারি, আমি সাইডেও চলে যেতে পারি। এখন সাপোজ সাইডে আমার একটা গাড়ি আছে, সাইডে যাওয়াও আমার বন্ধ হয়ে গেল। এবার তার লাস্ট অ্যাকশনটা বা রুলটা কি হতে পারে, সে ব্রেক করবে, একদম সামনে একটা অবস্টেকল বা মানুষ আসলে সে ব্রেক করবে। এই যে ব্রেক, এটা হচ্ছে তার অ্যাকশনের মধ্যে ঢুকে গেল। ওকে, এইবার দেখেন আপডেট স্টেট আরেকবার আপডেট দেওয়া আছে, কেন দেওয়া আছে। আগেও আমরা যে হিস্টোরি দেখতেছিলাম যে কি কি আমরা সিচুয়েশন ফেস করে আসছি, এইটা একটা মেমোরিতে আছে না। আমরা নতুন যে আবার একটা সিচুয়েশন ফেস করলাম, আবার একটা হিউম্যান পেলাম, আমরা এই যে ব্রেক করছি, এই জিনিসটা আবার আমাকে ওই মেমোরিতে আপডেট করে দিতে হবে না, যাতে পরের বারও যেন সে আরো তাড়াতাড়ি ব্রেক করতে পারে। সেটা এখানে ক্যালকুলেট করলো যে তার কি কি অ্যাকশন পারফর্ম করতে পারে, তারপরে সে সেই অ্যাকশনটা পারফর্ম করলো। কিন্তু আমাদের যদি আগে থেকে জানা থাকে সামনে মানুষ আসলে তো বন্ধ হয়ে যাবে, তাহলে তো তার করতে এই অ্যাকশনটা পারফর্ম করতে আরো কম টাইম লাগবে, আরো তাড়াতাড়ি সে একটা অ্যাকশন নিতে পারবে। এই জন্য আমরা প্রত্যেকবার যে সিচুয়েশনটা ফেস করতেছি সেটা আমরা কি করতেছি, আবার স্টেটে আমরা আপডেট করে বলে দিচ্ছি যে আমি এই সিচুয়েশন ফেস করছি, আমি এই অ্যাকশনটা নিছি, পরের বার কাজ যদি আবার সেম সিচুয়েশন তুমি ফেস করো তাহলে আবার আমি এই অ্যাকশনটা তাড়াতাড়ি পারফর্ম করবো। এইভাবে আমরা অ্যাকশনের যে আমাদের অ্যাকশন পার্সেন্টের যে হিস্টোরি ছিল, পার্সেন্ট সিকোয়েন্স ছিল, সেটাতে আমরা আপডেট করে দিলাম, যাতে পরের বার সেম সিচুয়েশন ফেস করলে সে তাড়াতাড়ি এটার কোনো একটা অ্যাকশন পারফর্ম করতে পারে। নেক্সট হচ্ছে আমাদের গোল বেসড এজেন্ট। গোল বেসড এজেন্ট এই মডেল বেসড এজেন্টের মতোই, সে পার্সেন্ট হিস্টোরি বা আগের মেমোরি ঘেটে ঘুটে তারপরে সে কাজটা করবে। কিন্তু গোল বেসড এজেন্টের ক্ষেত্রে আমাদের একটা গোল ডিফাইন করা থাকে। একবারে ডায়াগ্রাম দিয়ে বুঝাই। নর্মাল মডেল বেসড এজেন্টের ক্ষেত্রে আমরা এই যে রুটটাকে তো সিলেক্ট করলাম, যে সামনে মানুষ আসলে আমরা ব্রেক করতেছি, বা আগে দেখলাম যে এই রুটে গর্ত আছে তাই আমরা ওই রুট নিলাম না, অন্য একটা রুট নিলাম। সবকিছু ঠিক আছে, কিন্তু তার কোনো গোল কিন্তু আমরা এখন সেট আপ করে দিই নাই। গোল মানে হচ্ছে সেফলি এ পজিশন থেকে বি পজিশনে আমাদের প্যাসেঞ্জারটাকে পাঠাই দিল, কম টাইমে সে পাঠাই দিল, বা এই যে সেফলি পাঠাই দিল, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ছাড়া পাঠাই দিল। এইটা হচ্ছে আমাদের গোল। তো এই গোলটাকেও আমরা এখন স্ট্যাবলিশ করে দেবো। এই যে এখানে দেখেন গোলের উপর বেস করে সে কাজটা করবে। তারপর একটা প্যাসেঞ্জার বললো আমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল এয়ারপোর্টে পৌঁছায় দাও, আমার ফ্লাইট আছে। তাহলে তার গোল কি হবে, সবচেয়ে শর্টেস্ট রুটটা, সবচেয়ে শর্টেস্ট কিন্তু সে সবচেয়ে সেফেস্ট রুটটা ফলো করে প্যাসেঞ্জারকে পৌঁছায় দিবে, এটা হয়ে যাবে তার গোল। তাহলে একটা রুট যদি শর্টেস্ট হয় কিন্তু সেখানে গর্ত আছে, তাহলে কি সে সেটা নিবে না। এই যে গর্ত আছে এটা সে কিন্তু আগে পাস্টের হিস্ট্রি থেকে জেনে রাখছে, যে আগে কখনো ফেস করছে ওই প্রবলেমটা, যে ওই রুটটাই শর্টেস্ট কিন্তু ওই রুটে আমাদের গর্ত ছিল, এই জন্য সে ওই রুটটা ফলো করলো না। যে আরেকটা পরের যে রুটটা সে সবচেয়ে কম টাইমে পৌঁছাতে পারবে এমন রুট ইউজ করে সে সবচেয়ে কম টাইমে প্যাসেঞ্জারটাকে সেফলি পৌঁছে দিল। এই যে সে গোলটাকে মানে অপটিমাইজ করলো, তার সিচুয়েশনটাকে অপটিমাইজ ওয়েতে সে পৌঁছে দিল, গোলটা বেস্ট গোলটাকে সে অ্যাচিভ করলো। এটাই হচ্ছে আমাদের গোল বেস্ট এজেন্টের কাজ। সে পারসেপ্ট করলো, পারসেপ্ট সিকোয়েন্সকেও ফলো করবে, কিন্তু তার একটা ডেফিনিট গোল থাকবে যে তাকে এই কাজটা করতে হবে। ধরেন চেস গেমের ক্ষেত্রে একটা এআই বিভিন্ন ওয়েতে কিন্তু উইন করতে পারে, কিন্তু সে সবসময় ট্রাই করবে যে যত দ্রুত পসিবল উইন করার। বুঝছেন, এইটা হচ্ছে তার গোল, যে যত দ্রুত পসিবল আমাকে উইন করতে হবে।
এরকম বিভিন্ন ওয়েতে সে যেতে পারে, কিন্তু তাকে দ্রুত উইন করতে হবে। এই যে ব্যাপারটা তার মাথার মধ্যে আছে যে আমাকে উইন করতে হবে, দ্রুত উইন করতে হবে, যাতে কোনোভাবে হিউম্যানটা আমাকে টেক্কা দিয়ে উইন না করে। এই ব্যাপারটা আমাদের গোল বেস এজেন্টে থাকবে, গোলটাই তার মধ্যে থাকবে, সে একটা ডিটারমাইন্ড একটা পজিশনে যাওয়ার সিচুয়েশনটা তার মধ্যে জানা থাকবে। নেক্সট হচ্ছে লাস্ট যে আমাদের টাইপ, সেটা হচ্ছে ইউটিলিটি বেসড এজেন্ট। সাপোজ, আগেও এটার একটা এক্সাম্পল দিয়েছিলাম যে সোনারগাঁ ইউনিভার্সিটির খাবারের মান কেমন। একটা মডেল বেস বা গোল বেস এজেন্টের কাজ সাপোজ এরকম যে সবচেয়ে দ্রুত আমাদের স্টুডেন্টদেরকে খাবার দিয়ে দিতে হবে, এটা হচ্ছে তার গোল। ভালো কথা, এখন সে যদি লবণ বেশি দেয় বা লবণই দিল না, মাছ মাছ মাংস কোনো মশলা দিল না, কিন্তু সে খাবার ঠিকই সার্ভ করে দিয়ে যাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি সে নিজের সিচুয়েশন বা নিজের অ্যাকশনের বেসিসে ঠিক পারফর্ম করতেছে, যে সে ঠিক টাইমের মধ্যে দিয়ে দিচ্ছে, কিন্তু তার কোয়ালিটি মেনটেন করতেছে না, বা তার এই যে ইউটিলিটি, সে ভালো কাজ করতেছে নাকি খারাপ কাজ করতেছে এটাকে কিন্তু সে মেনটেন করতেছে না। তো ইউটিলিটি বেসড এজেন্ট গুলো যেটা করবে, সে তার এই যে ডিগ্রি অফ সাকসেসকে মেনটেন করবে, যে সে কতটা সাকসেস, সে একটা হিউম্যান বা যার জন্য সে কাজটা পারফর্ম করে দিচ্ছে, তাকে কতটা সে স্যাটিসফাই করতেছে, কতটা ভালো কাজ করতে পারতেছে, এই জিনিসটাও সে মেনটেন করবে। সাপোজ অটোমেটেড গাড়ির ক্ষেত্রে আমাদের এই যে মানুষের উপর দিয়ে চলে যাওয়া, মানুষকে মেরে ফেলেই চলে যাবে, এটা তার মধ্যে নাই। সে খালি জানে যে আমাকে যেভাবে হোক প্যাসেঞ্জারকে দ্রুত পজিশনে পৌঁছে দিয়ে আসতে হবে, জায়গা মতো পৌঁছে দিয়ে আসতে হবে। কিন্তু সে যে সামনে কোনো মানুষ আছে তাকে যে মেরে ফেলে চলে যাওয়া যাবে না, এটা তার মধ্যে নাই। তো এটা সে খারাপ এজেন্ট হয়ে গেল না একদিক দিয়ে, সে যেভাবেই হোক পৌঁছে দিচ্ছে, কিন্তু অ্যাক্সিডেন্ট করে মানুষকে মেরে টেরে টেকা দিয়ে কোনোভাবে চলে গিয়ে প্যাসেঞ্জারটাকে নামাই আসতেছে। তো এটা কিন্তু কোয়ালিটি তার ভালো হলো না, তার বিহেভিয়ার অ্যাকচুয়ালি ভালো হলো না, সে কিন্তু খারাপ হয়ে গেল। তো এই যে যে প্রত্যেকটা সিচুয়েশন ফেস করে কোনটা ভালো আর কোনটা খারাপ, এটার উপর বেস বেস করে কাজগুলো পারফর্ম করতেছে, এটাই হচ্ছে ইউটিলিটি বেসড এজেন্টের কাজ। রোডে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হেল্পের জন্য যদি সে আগায় আসে, এটাও একটা কিন্তু বেটার পারফরমেন্স বা বেটার বিহেভিয়ার দিচ্ছে। ইউটিলিটি বেসড এজেন্টের মধ্যে এই জিনিসটাই থাকে, ইউটিলিটি ব্যাপারটা থাকে। ইউটিলিটি ব্যাপারটা হচ্ছে হাউ হ্যাপি আই উইল বি ইন সাচ আ স্টেট, মানে এজেন্টটা একটা ভালো কাজ করে সে আরো হ্যাপি হলো, আরো ভালো, মানে তার পয়েন্ট আরো বেসিক্যালি পয়েন্ট আরো বেড়ে গেল। এই খালি যে সে গোলটাতেই যাচ্ছে, এটা কিন্তু সে খালি মেনটেন করতেছে না, সে কোনটাই অ্যাকচুয়ালি ভালো একটা কাজ করতে পারতেছে সেটাও মেনটেন করতেছে। এই হলো আমাদের ইউটিলিটি বেসড এজেন্ট। এখন এই চারটা যে এজেন্ট পড়ালাম, এখানে আরো কিছু কথা আছে, এখানে অ্যাডভান্টেজ আছে, গোলস লেখা আছে, এগুলো নিজেরা পড়ে নিতে পারবেন। তো এতক্ষণ যে এজেন্ট গুলো বুঝালাম, এইগুলোর মধ্যে কোয়েশ্চেন কিরকম আসতে পারে। এক সবার কাছে যেটা বললাম যে হয়তো এমন আসবে যে একটা এজেন্টকে ডিসক্রাইব করো, এরকম একটা এজেন্ট আছে। এবার বলতে পারে যে অটোমেটেড কার, অথবা সাপোজ ধরেন একটা চেস গেম এআই, অ্যাজ আ রিফ্লেক্স এজেন্ট কিভাবে কাজ পারফর্ম করে, বা অ্যাজ আ মডেল বেসড এজেন্ট কিভাবে কাজ পারফর্ম করে, তখন আপনাদেরকে বলে দিতে হবে যে ওই সাপোজ আমি বললাম যে চেস গেমটার মডেল বেসড এজেন্ট হিসেবে কিভাবে পারফর্ম করে এটা বুঝাও। সেক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন যে চেস গেম এজেন্টটা আগে এই পাথ বা এই সিকোয়েন্স ফলো করছে, তার বেশি টাইম লাগছে, পরের বার সে ওই পাথ ফলো না করে আরেকটু অপটিমাইজ একটা পাথ ফলো করছে, সে জানে যে এই পাথটা ফলো করলে আমি কিন্তু লেটে উইন করবো, তো সে অন্য একটা পাথ ফলো করে তাড়াতাড়ি উইন করে ফেললো। এই ব্যাপারটাকে আপনাকে একটু এক্সপ্লেন করতে হবে, যদি আমি বলি যে এই এজেন্টটা কিভাবে মডেল বেসড বা কিভাবে গোল বেসড হতে পারে, এই টাইপের কোশ্চেন মেইনলি আপনাদের এখান থেকে আসবে। কথা বোঝা গেছে? মানে হচ্ছে ফাংশনটা দেখাইছি বোঝানোর জন্য যে এজেন্ট অ্যাকচুয়ালি কিভাবে আমাদের একটা শর্ট ফর্মে দেখানো কিভাবে কাজ করে। আপনি যদি ইংরেজিতে লিখে দিতে পারেন জিনিসগুলো, যে সে লুকআপ টেবিলে চেক করতেছে আবার পারসেপ্টে সেভ করতেছে, ধরেন এক্সাম্পল দিই, সিম্পল রিফ্লেক্স এজেন্টের ক্ষেত্রে আপনি যদি ইংরেজিতে এই লাইনগুলো বলে দিতে পারেন যে ফাংশনের মধ্যে আমরা পারসেপ্ট দিব, রুলের মধ্যে সে চেক করবে কি ধরনের অ্যাকশন তার করা উচিত, সেটাই সে ডাইরেক্ট অ্যাকশন পারফর্ম করে দিবে। এই লেখাটা যদি আপনি লিখতে পারেন তাহলে তো এই ফাংশনটা দেওয়ার দরকার নেই, কিন্তু যদি আপনি বুঝে থাকেন আর একটু বেটার করতে চান অ্যান্সারকে, সেক্ষেত্রে আপনি ফাংশনটা লিখে দিতে পারেন। ওকে। জি ম্যাম। সিটি হোক আর মানে আপনাদের মিড, এই স্লাইড থেকে যেটা একটা কোয়েশ্চেন আসবে, সবার ফার্স্টে আসতে পারে ইন্টেলিজেন্ট এজেন্ট কি, বা এজেন্ট জিনিসটাই ওভারঅল কি, এটা নিয়ে আসলো। এরপর এজেন্ট কি এটা বোঝানোর জন্য আপনি অ্যাকচুয়েটর, সেন্সর, এগুলো নিয়ে আপনি লিখলেন, একটা এক্সাম্পল দিয়ে দিলেন যে একটা রোবট এজেন্ট কিভাবে কাজ করতে থাকতে পারে, এটা নিয়ে লিখলেন। এরপর আপনার কোয়েশ্চেন আসতে পারে ভ্যাকিউম ক্লিনার অ্যাজ অ্যান ইন্টেলিজেন্ট এজেন্ট কিভাবে কাজ করে, এটা নিয়ে লিখতে গেলে আপনি তার অ্যাকচুয়েটর কি কি থাকে, তার কিভাবে সে পারসেপ্ট করে এটা লিখলেন, তার এনভায়রনমেন্ট কি হয়, আর তার পারফরমেন্স মেজারমেন্ট অ্যাকচুয়ালি কি, এগুলো নিয়ে আপনি লিখতে পারেন। এরপর পারফরমেন্স মেজার এই জিনিসটাই আসলে কি, আমরা এখানে দেখেন লেখা আছে যে মোটামুটি এটা পড়লেই বুঝতে পারবেন পারফরমেন্স মেজার জিনিসটা কি, সে কিভাবে তার গোলটাকে অপটিমাইজ করে, এই জিনিসটা নিয়ে লিখলেন পারফরমেন্স মেজার। এবার হচ্ছে র্যাশনালিটি কি জিনিস, র্যাশনাল এজেন্ট জিনিসটা কি, বা র্যাশনাল এজেন্ট আর ইন্টেলিজেন্ট এজেন্ট কিভাবে ডিফারেন্ট হতে পারে, এটা নিয়েও কোশ্চেন থাকতে পারে। র্যাশনাল এজেন্ট মেইনলি ম্যাক্সিমাইজ করে পারফরমেন্সকে, আর নর্মাল ইন্টেলিজেন্ট এজেন্ট একদম নর্মাল ভাবে কাজ করে, নিজের মতো করে কাজ করে, কোনো পারফরমেন্সকে সে ম্যাক্সিমাইজ করে না। এরপর এক্সাম্পল লার্ন, এগুলো ছোট ছোট ডেফিনেশন আসতে পারে, লার্নিং কি, সফটওয়্যার এজেন্ট কি, তারপর পিইএস এর ডেসক্রিপশন চাইতে পারে।
এরপর এরকম আসতে পারে, এখানে যেরকম আছে একটা অটোমেটেড ট্যাক্সি ড্রাইভার। অটোমেটেড ট্যাক্সি ড্রাইভারই থাকবে এমন না, অনেক ধরনেরই এজেন্ট থাকতে পারে। তো সে কিভাবে এই PEAS টাকে স্যাটিসফাই করে, এরকম কোয়েশ্চেন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি এভাবে শর্টকাটেও লিখতে পারেন, নরমাল ভাষায় লিখতে পারেন যে ট্যাক্সি ড্রাইভারের ক্ষেত্রে সাপোজ পারফরমেন্স মেজার কি কি দিয়ে হয়, সেফলি যাবে, তাড়াতাড়ি যাবে, এনভায়রনমেন্ট কি হয়, অ্যাকচুয়েটর কি হয়, সেন্সর কি হয়, এগুলো নিয়ে একটু শর্ট শর্ট করে লিখলেন যে আপনার অটোমেটেড ট্যাক্সি ড্রাইভারটা কিভাবে PEAS কে স্যাটিসফাই করতেছে। এরপর এখান থেকে প্রপার্টিস থেকে, টাস্ক এনভায়রনমেন্টের প্রপার্টিস থেকে ইউজুয়ালি যেটা আসে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, যে ফুললি অবজারভেবল কি, পার্শিয়ালি অবজারভেবল কি, বা ডিটারমিনিস্টিক, স্টকিস্টিক, এগুলো কি, এগুলো নিয়ে। নেক্সট এমন আসতে পারে, ধরেন আপনাকে একটা বটের কথা বলে দেওয়া হলো, লাইক পার্ট পিকিং রোবট বা চেস গেমের একটা রোবটের কথা বলে দেওয়া হলো। তো সে কোন ধরনের টাস্ক এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি কাজ করে এটা নিয়ে আপনার কোশ্চেন থাকতে পারে। সাপোজ একটা ট্যাক্সি ড্রাইভিং রোবট, সেলফ ড্রাইভিং আর কি কার, সে কি অবজারভেবল, সরি ফুললি অবজারভেবল নাকি পার্শিয়ালি অবজারভেবল, ডিটারমিনিস্টিক নাকি স্টকিস্টিক, এই টাইপের কোশ্চেন আপনার থাকবে মেইনলি যদি এক্সাম্পল দিয়ে কোশ্চেন করা থাকে। আর এজেন্টের স্ট্রাকচার নিয়ে তো বললাম, ফাংশন আর প্রোগ্রামের মধ্যে ডিফারেন্স। তারপর টাইপস অফ ফাংশন, টাইপস অফ এজেন্ট থেকে তো বললাম যে একটা ডেসক্রিপশন দাও এই সিম্পল রিফ্লেক্স এজেন্ট বলতে কি বোঝায়। আর ধরেন ভ্যাকিউম ক্লিনার কিভাবে সিম্পল রিফ্লেক্স এজেন্ট, বা খালি যে ভ্যাকিউম ক্লিনার থাকবে এরকম না, বিভিন্ন টাইপের বট কিভাবে সিম্পল রিফ্লেক্স এজেন্টকে স্যাটিসফাই করতেছে, বা কেন সিম্পল রিফ্লেক্স এজেন্ট, এইটার একটা ছোট ডিসক্রিপশন এরকম এরকম টাইপের কোয়েশ্চেন চাইতে পারে। ম্যাম আজকে স্লাইডটা থেকে কি সিটি হবে? আপনি তো বলছিলেন